শ্যামস ডায়েরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি শম্পা। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প অতিথি। 3 বছর পর সফুরা দেশে যাচ্ছে। ঢাকা শহরে সে যে এক নাগাড়ে এতদিন পার করে দিয়েছে তা নিজেও বুঝতে পারেনি। এই তো মনে হয় সেদিন মাত্র এসেছে। এক শীতে এসেছিল, মাঝখানে দুটো শীত চলে গিয়েছে, এখন আবার শীতকাল। প্রথম দিন ভীত মুখে বারান্দায় বসেছিল। বেগম সাহেবা তাকে দেখেও না দেখার ভান করলেন। দুটো সুন্দর সুন্দর বাচ্চা, রূপা লোপা, পাশেই খেলছে, অথচ তার দিকে তাকাচ্ছে না। একসময় সফুরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি নাম তোমার ভইন? রূপা তার দিকে না তাকিয়েই বলল, আমাকে ভইন ডাকবেন না। সফুরা চুপ হয়ে গেল। সময় কাটতেই চায় না। এরা তাকে কাজে বহাল করবে কি করবে না সেটাও বোঝা যাচ্ছে না। তার খুব পানির পিপাসা হচ্ছে, কিন্তু কার কাছে পানি চাইবে? একসময় বেগম সাহেব চায়ের কাপ হাতে নিয়ে তার সামনে বসলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে বললেন, কি নাম? সফুরা। ঘরের কাজকর্ম জানো? সফুরা কি বলবে বুঝতে পারল না। ঘরের কাজকর্ম সে তো অবশ্যই জানে, ভাত রাঁধা, বাসন ধোয়া, কাপড় ধোয়া। কিন্তু ঢাকার এইসব বাড়িতে এই কাজকর্ম কি কে বলবে? আগে কখনো বাসায় কাজ করেছো? যে না। ঢাকায় এই প্রথম? যে। বেগম সাহেব কঠিন মুখে বললেন, হাত ধরে কাজকর্ম শেখাবো, তারপর পাখা গজাবে, উড়ে চলে যাবে অন্য বাসায়। তোমাদের আমার খুব ভালো করেই চেনা আছে। আমি কোনোখানে যাবো না। খামাখা এসব বলো না, আগে অনেকবার শুনেছি। বেতন কত চাও? সফুরা চুপ করে রইল। যে তাকে কাজে নিয়ে এসেছে সে বারবার বলে দিয়েছে, বেতনের কথা বললে চুপ কইরা থাকবা, আকবার আয়া কিছু বলবা না। তাই সে চুপ করে আছে, কিছু বলছে না। কি? কথা বলো না কেন? কত চাও বেতন? আপনার যা ইচ্ছা। কাপড় চোপড় নিয়ে এসেছো? সফুরা লজ্জা পেয়ে গেল। কাপড় চোপড় কি আনবে? একটা শাড়ি ছিল, সেটাই নিয়ে এসেছে। যার কাপড় চোপড় আছে সে কি ছেলে পুলে স্বামী ছেড়ে ঢাকায় কাজ করতে আসে? বেগম সাহেব বিরক্ত গলায় বললেন, তোমাদের এই আরেক টেকনিক, এক কাপড়ই উপস্থিত হবে, যাতে সঙ্গে সঙ্গে একটা শাড়ি কিনে দিতে হয়। সফুরা মাথা নিচু করে রাখলো। তোমার নাম কি যেন বললে? সফুরা। শোনো সফুরা, থাকো এখানে, কাজ করো। কয়দিন কাজ দেখি, কাজ যদি পছন্দ হয় বেতন ঠিক করব। আমার সংসার ছোট, কাজকর্ম নেই বললেই হয়। আর মেয়েদের কখনো নাম ধরে ডাকবে না, আন্টি ডাকবে। একজন বড় আন্টি, একজন ছোট আন্টি। যে। আমাদের আলাদা বাথরুম, ওই বাথরুমে কখনো ঢুকবে না, মনে থাকবে? যে। তোমাকে আলাদা থালা গ্লাস দেওয়া হলে সবসময় সেগুলো ব্যবহার করবে, আমাদের থালা গ্লাস কখনো ব্যবহার করবে না। যে আচ্ছা। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। গ্রাম থেকে এসেছো, পেট ভর্তি কৃমি, কৃমির ওষুধ খাইয়ে দেব। মাথায় উকুন আছে? যে। উকুনের ওষুধ দেব। ডরেক্সিন চুলে মেখে এরপর গোসল করবে। যে আচ্ছা। কাচের থালা বাসন ধরবে খুব সাবধানে। টেবিলের উপর কাচের যে বাটিটা দেখছো, সেখানে ফল রাখা, ওই বাটিটার দাম 3,000 টাকা। একটা বাটির দাম 3,000 টাকা? সফুরার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। 3,000 একটা গরু কেনা যায়, সামান্য একটা বাটি তার দাম 3,000? বাকিটা একবার ছুঁয়ে দেখতে হবে। সফুরা কাজে বহাল হলো। যা কিছু শেখার সে 7 দিনেই শিখে গেল। বেগম সাহেব যে তার কাজে খুশি, তাও সে 9 দিনের দিন জেনে গেল। ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে সে শুনল বেগম সাহেব টেলিফোনে কাকে যেন বলল, আমার কাজের মেয়েটা চটপটে আছে, কাজ ভালোই করে, শেখার আগ্রহ আছে, তবে টিকবে না। কাজ শেখা হলে অন্য বাড়িতে কাজ খুঁজবে, এদের আমার চেনা আছে। বেগম সাহেবের কথা সত্যি হয়নি, সে কোথাও যায়নি, এ বাড়িতেই আছে। গত 3 বছরেও সে দেশে যায়নি। কয়েকবারই যাওয়া ঠিকঠাক হলো। তার এমনই কপাল, যখন দেশে যাওয়া ঠিকঠাক হয় তখনই এ বাড়িতে কিছু একটা ঝামেলা লেগে যায়। প্রথমবার ছোট আন্টির ফলো হয়, অসুস্থ মানুষকে রেখে যাওয়া যায় না। পরের বার জাপান থেকে কারা যেন বেড়াতে এলো, এ বাড়িতে 1 সপ্তাহ রইল। বাড়িতে মেহমান পেলে কি যাওয়া যায়? তবে ওই মেহমানরা যাওয়ার সময় তাকে একটা ঘড়ি দিলেন। কি আশ্চর্য কাণ্ড! তার মতো মানুষকে কেউ ঘড়ি দেয়? ঘড়ি দিয়ে সে কি করবে? ঘড়ির সে কি বুঝে? বকুলের বাবা যখন পরের বার টাকা নিতে এলো, তখন টাকার সঙ্গে তিনি ঘড়িটাও দিলেন। মানুষটা অবাক, ঘড়ি পাইলা কই? আমারে খুশি হইয়াতেছে।
কও কি তুমি? যা কইলাম সত্যি কইলাম। পেশায় দামি জিনিস বইলা মনে হয়। বেচছো না? আরে না, বেচবো কি? ঘড়ির একটা প্রয়োজন আছে না? ঘড়ির ইজ্জতই আলাদা। বকুলের বাবা ঘড়ি হাতে পড়ে আনন্দে হেসে ফেলল। লোকটা বেজায় শৌখিন। টাকা নিতে যখন আসে মনে হয় ভদ্রলোক। মাথার চুল বেশিরভাগই পেকে গিয়েছিল। একবার এলো সব চুল কুচকুচে কালো। চুলে কলপ দিয়েছে। ৫-১০ টাকা নিশ্চয়ই চলে গেছে। লোকটা এসব খেয়াল করে না। বড়ই শৌখিন। সফুরার বড় ইচ্ছা করে এই শৌখিন মানুষটাকে চেয়ার টেবিলে বসিয়ে ৪টা ভাত খাওয়ায়। ৩,০০০ টাকা দামের বাটিতে করে সালনে নেয়, তা দেয়। তা সম্ভব না। বেগম সাহেব বলে দিয়েছেন, তোমার স্বামী যে ২ দিন পর পর ফুলবাবু হয়ে চলে আসে, সে খুব ভালো কথা, আসুক। তবে তাকে ঘরে ঢুকাবে না, বাইরে থেকে বিদায় দেবে। একবার ঘরে ঢুকলে অভ্যাস হয়ে যাবে। বেগম সাহেবের কথাগুলো শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই। তার অন্তর ভালো। ৩ ঈদে তার ছেলেমেয়ের জন্য টাকা দিয়েছে। গত ঈদে বেতনের বাইরেও ৫০০ টাকা দিলেন। একটা গায়ের চাদর দিলেন। তার বেতন ছিল ১৫০। তাকে কিচ্ছু বলতে হয়নি। বেগম সাহেব নিজেই বেতন বাড়িয়ে করেছে ২০০। তাছাড়া লোকজন যখন এ বাড়িতে আসে, যাওয়ার সময় তার হাতে ৫০-১০০ টাকা দিয়েই যায়। প্রতিটি পয়সাই সফুরার কাজে লাগে। বেতনের বাইরে টাকাটা সে জমা করে রাখে। দেশে যাবার সময় সঙ্গে নিয়ে যাবে। ছেলে মেয়ের জন্য এটা ওটা নিজের হাতে করে কিনে নিয়ে যাবে। এটা তার কষ্টের টাকা। বকুলের বাবা এসেছে সফুরাকে নিয়ে যেতে। বাবু সেজে এসেছে। হাতে ঘড়ি, চোখে কালো চশমা। গম্ভীর মুখে বারান্দায় বসে আছে। সফুরা বেগম সাহেবের কাছ থেকে বিদায় নিল। কদমবুসি করলো এবং কেঁদে ফেলল। ৩ বৎসর ছিল। মায়া পড়ে গেছে। যেতেও কষ্ট হচ্ছে। বেগম সাহেব বললেন, তোমার কাজকর্মে আমি খুশি হয়েছি। আমার বাচ্চারাও তোমাকে বেশ পছন্দ করে। বেশি দিন থেকো না, চলে এসো। আজ থেকে তোমার বেতন আমি ৩০০ করে দিলাম। ফিরে এসে বেতনের কাজ করবে। আপনার অনেক দয়া আম্মা। বেগম সাহেব বেতন ছাড়াও তাকে যাওয়া আসার জন্য গাড়ি ভাড়া বাবদ ২০০ টাকা দিলেন। একটা নতুন শাড়ি দিলেন। একজোড়া পুরনো স্যান্ডেল দিলেন। উদাস গলায় বললেন, তোর সাহেবের একটা কোট আছে, এখন আর পরে না। নিয়ে যাও, কাউকে দিয়ে দিও। বকুলের বাবা সেই কোটটা সঙ্গে সঙ্গে গায়ে দিয়ে বলল, ভালো ফিট হইছে বউ, মাপ মতো হইছে। চলো এখন গাবতলী বাস স্টেশনে গিয়া বাস ধরি। সফুরা বিস্মিত গলায় বলল, পোলাপানের জন্য সদাই কিনুম না? এত পর দেশে যাইতাছি, কি সদাই কিনবা? চলো গিয়া দেখি। জামা, জুতা, রিক্সা লাও। বকুলের বাবা সিগারেট ধরিয়ে বাবু সাহেবের মতো টানতে টানতে খালি রিক্সা দেখতে লাগলো। সফুরা বলল, আপনারে সিননের উপায় নাই, বাবু সাহেবের মতো লাগতাছে। চোখে চশমা দিছেন, দাম কত চশমার? সস্তায় কিনছি, রোদের মধ্যে চোখে দিলে খুব আরাম হয়। আপনার এখন এক জোড়া জুতা কিনেন। বকুলের বাবা উদাস গলায় বলল, চলো যাই, সস্তায় পাইলে এক জোড়া কিনবো। রিক্সায় উঠে বকুলের বাবা ক্ষীণ স্বরে বলল, একটা বিষয় হয়েছে বুঝলা সহুরা, তোমারে আগে না বললে বাড়িতে গিয়া হইচই করবা। হইচই করানোর কিছু না। সফুরা আতঙ্কিত গলায় বলল, কি বিষয়? বকুলের বাবা নিচু গলায় বলল, তুমি ঢাকায় চইলা আসলা, বাড়ি খালি, ঘরে সতেই কাজকর্ম, সংসার ভাইসা যাওয়ানোর উপক্রম। গ্রামের দর্শনে তখন বলল, আপনি কি বিবাহ করছেন? উপায়ন তো না দেখা গত ২২ মাসে। আমারে তো কিছু বললেন না। বকুলের বাবা চুপ করে গেল। সফুরার চোখে পানি চলে এসেছে। সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছল। লোকটা ২২ মাসে বিয়ে করছে, ঈদের পর পর। বেগম সাহেব জাকাতের টাকা থিকা তারে ৫০০ টাকা বাড়তি দিয়েছিল। সেই ৫০০ টাকাই তার জন্য এখন কাল হয়ে দাঁড়িয়েছে। রাগ করলা নাকি সফুরা? ভালো মতো বিবেচনা করো। মায়া মানুষ ছাড়া কি সংসার চলে? তুমি পইরা আছো ঢাকা শহরে। লয়া বউর নাম কি? সুলতানা। দেখতে কেমন? আছে মোটামুটি। গায়ের রং কেমন? ধলা। আবার সফুরার চোখে পানি চলে এসে গেল। চিৎকার করে তার কাঁদতে ইচ্ছে করছে। ইচ্ছে করলে সম্ভব না। তাছাড়া আর কি হবে, চিৎকার করে কাঁদলেই কিচ্ছুই হবে না। ঘুরে ঘুরে অনেক কিছুই কিনল সফুরা।
ছেলেমেয়ের জন্য নতুন জামা, জুতা, স্নো, আলতা, একটা মশারি, চিনি, পোলার চাল, ১ ডজন কমলা। সবার জন্যই সবকিছু কেনা হয়েছে, নতুন বউর জন্য কিছুই কেনা হয়নি। বেচারি মন খারাপ করবে। তার তো কোনো দোষ নেই। তাকে বিয়ে করেছে বলেই সে সংসারে এসেছে। সফুরা নয়া বউর জন্য একটা লাল পেড়ে শাড়ি এবং ১ ডজন কাচের চুড়ি কিনল। বকুলের বাবা বলল, "লাল ফিতা কিনো তো বউ।" ফিতার কথা কইছিল বউ। সফুরা লাল ফিতাও কিনল। দুপুরের দিকে তারা গাবতলী বাস স্টেশন থেকে বাসে উঠল। বকুলের বাবা মিষ্টি পান কিনছে। সে বসেছে জানালার পাশে। জানালার পাশে ছাড়া সে বসতে পারে না, তার মাথা ধরে। বাস ছাড়ার মুহূর্তে সে ঘড়িতে সময় দেখে গম্ভীর গলায় বলল, "রাইত ৮টা বাজবো। শীতের দিন বইলা রক্ষা পাইছো, আরামে যাইবা। গরমের সময় হলে খুব কষ্ট হইতো। একটা খেয়াল রাখবা বউ, শীতকালে ছাড়া দেশে আসবা না। বেড়াইবার সময় হলো তোমার শীতকাল।" সফুরা জবাব দিল না। শীতকালের পড়ন্ত রোদে সে বেড়াতে যাচ্ছে। পাশে স্বামী। কতদিন পর দেখবে ছেলে মেয়েকে। আনন্দে তার চিৎকার করে কাঁদবে। সারা রাত হয়তো ঘুমাবে না। নয়া বউ লাল পেড়ে শাড়ি পরে তাকে এসে কদমবুসি করবে। সে নয়া বউকে বলবে, "আমার অনেক কষ্টের সংসার, দেখে শুনে রাখবা।" বলতে বলতে সে হয়তো কেঁদে ফেলবে। আজকাল অকারণেই তার চোখে জল আসে। কত আনন্দ করে বাড়ি যাচ্ছে সে। এখন কাঁদার কোনো কারণ নেই। অথচ কি কাণ্ড, সে কেঁদেই যাচ্ছে। অনেককাল আগে বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার সময়ও সে ঠিক এভাবেই কেঁদেছিল। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের পছন্দের কোনো একটি উপন্যাসের বা গল্পের নাম লিখে যান, যেটি আমি পাঠ করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।